আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব কুমিল্লা বোর্ড 2025। এর পূর্বে ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2025টা আলোচনা করেছিলাম। এটা দেখার পরে এই ক্লাসটা করতে আসবে। আচ্ছা, এই প্রশ্নে আমাদের যে তিনটা প্রশ্ন করতে বললো, প্রথমে করতে বললো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এরপরে করতে বললো 1, 3, 6 ও 30 তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, অর্থাৎ যা বাধা করতে বলতেছে। এরপরটা বললো টেবুলার চকে উপরোক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখা যায়। হিসাব সমীকরণের প্রভাব ইতিমধ্যে আমরা 3টা ক্লাস করেছি, এর পূর্বে ক্লাসও আমরা করেছিলাম। প্রারম্ভিক মূলধনটা কীভাবে নির্ণয় করতে হয় আমাদের এর পূর্বের 2 নম্বর ক্লাসটা যারা দেখেছো তারাও জানো। চলুন শুরু করি। প্রারম্ভিক মূলধনটা কী এবং কীভাবে নির্ণয় করতে হয়। প্রথমে জানি প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, অর্থাৎ বছরের প্রথমে সম্পদগুলো থেকে বছরের প্রথমে দায়টা আমি বিয়োগ করে দিলেই আমাদের প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। তাহলে বছরের প্রথমে বলতে মাসের প্রথমে মানুষকে হাকিম ব্রাদার্স কী আনছে আমরা দেখি। হাকিম ব্রাদার্স 2024 সালের 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল নগদ 70,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং 40,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে ব্যবসা শুরু করার সময় সে কী আনলো? নগদ টাকা আনলো। নগদ কি? সম্পদ। আসবাবপত্র আনলো কত টাকা? 30 টাকার। আসবাবপত্র কি? সম্পদ হিসাব। আমরা সম্পদ হিসাব কাকে বলে সেটা শিখাচ্ছি। এরপরে 40,000 টাকার ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণ কি? দায়। এখন আরেকটা বিষয় আছে, যদি ঋণ এবং ব্যাংক ঋণ হয়, এই ঋণটা সে কীভাবে নিয়েছে? এই ঋণটা সে ব্যাংকে গিয়েছে, ব্যাংকাররা কী করছে? তাকে হাতে নাতে দিয়েছে, অথবা এই 40,000 টাকা তাকে হাতে দিয়েছে, অথবা তাকে নগদ দিয়েছে। কিন্তু আধুনিক বর্তমান যুগে ব্যাংকিংয়ের ক্ষেত্রে হাতে কোনো টাকা দেয় না। যে ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নেয় সে ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে হিসাব খুলে তারপর সেই হিসাবে অর্থাৎ সেই অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে থাকে, বেশিরভাগ অ্যাকাউন্টে বর্তমান যুগের ঋণগুলো। সেজন্য এখানে ব্যাংক ঋণ নেওয়া হলো, এটা আবার ব্যাংক নামে সম্পত্তি পাশে দেখাতে হবে। তাহলে আমাদের মূল সূত্রটা কি? প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক সম্পদ পাইছি এই একটা, এখানে একটা, দুইটা, আর একটা দায় পাইছি। এখন দেখি আমরা উত্তরে একটু দেখি আমরা। তাহলে এখানে দেখো প্রারম্ভিক সম্পদ, আমি বলছিলাম প্রারম্ভিক সম্পদ থেকে আমরা কি বিয়োগ দিব? প্রারম্ভিক দায় বাদ দিব। ওই বাদ বলে প্রারম্ভিক দায়, এটা তো আমরা সূত্র জানি। তাহলে প্রারম্ভিক সম্পদ কী ছিল? নগদ। দেখো প্রশ্নে নগদ ছিল হচ্ছে 70,000 টাকা। এখানে 70,000 টাকা দিয়েছে কিনা? 70,000 টাকা দিয়েছে কিনা দেখো, এই 70,000 টাকা এখানে দিল 70,000 টাকা। এরপরে কি? আসবাবপত্র ছিল, আসবাবপত্র দিছে কত? 30,000 টাকা। এখন এখানে একটা ব্যাংক দিছে সম্পত্তি পাশে, এই ব্যাংকটা কোথা থেকে আসলো? এই ব্যাংকটা কোথা থেকে আসলো আমি একটু আগে বলে ফেলছি কীভাবে আসলো এই ব্যাংকটা। আমরা যখন ঋণ নিয়েছিলাম, দেখো এখানে যখন আমরা ঋণ নিয়েছিলাম ব্যাংক ঋণ, তাহলে ব্যাংকাররা অর্থাৎ ব্যাংক আমাকে ক্যাশে না দিয়ে সে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়েছে। তাহলে ব্যাংক থেকে যখন ঋণ আনতে গেছিলাম বা ধার নিতে গেছিলাম বা কর্জ নিয়েছিলাম, তখন সে আমাকে ক্যাশ না দিয়ে কোথায় দিছে? আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দিছে। তাহলে ব্যাংক ওদিকে বাড়লো না আমার ব্যাংক। তাহলে ব্যাংক কী হিসাব? শুধু ব্যাংক হচ্ছে আমাদের সম্পত্তি হিসাব। ব্যাংক কী হিসাব? ব্যাংক হচ্ছে আমাদের সম্পত্তি হিসাব। সেজন্য এই সম্পত্তি পাশে ব্যাংক নামে দেখিয়েছে। এরপরে আবার প্রারম্ভিক দায়ের মধ্যে গিয়ে ব্যাংক ঋণ হচ্ছে আমাদের দায়, সেজন্য ব্যাংক এই তিনটা যোগ করছে, তিনটা যোগ করে 1,40,000 টাকা আসলো। এরপরে ব্যাংক ঋণ নামে দায় কত টাকা ছিল? আবার 40,000 টাকা। 40,000 টাকা কী করে দিয়েছে? আমাদের বিয়োগ করে দিয়েছে। এটা বিয়োগ করে দিয়েছে। বিয়োগ করে দিয়ে 1,40,000 থেকে 40,000 টাকা বিয়োগ দিলে আমাদের 1 লক্ষ টাকা আনসারটা হয়ে গেছে। এটা দুই একভাবে করা যায়। প্রারম্ভিক সম্পদ আরেকভাবে বের করা, শুধু মালিক নিচ থেকে যা আনছে তাও যদি যোগ করে দেওয়া হয় প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। কীভাবে? দেখো এখানে এই প্রশ্নে মালিক নিচ থেকে কোনটা আনছে? মালিক নিচ থেকে আনছে নগদ 70,000 টাকা, আসবাবপত্র আনছে 30,000 টাকা। এই দুইটা নিচ থেকে, এটা হচ্ছে আমার ঋণ, এটা হচ্ছে ব্যাংক ঋণ, এটা নিচ থেকে নয়। তাহলে এই দুইটা যোগ করে দাও, 70,000 টাকা 30,000 টাকা যোগ 70 প্লাস 30 কত হয়? 1 লক্ষ টাকা। দেখো 1 লক্ষ টাকা এখানে আছে কিনা? এই 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মিলে গেছে। কিন্তু আমাদের সূত্র আছে কি? প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। সেজন্য এখানে এভাবে দেখিয়েছে, দুটো সম্পত্তি লিখলো যেটা দেওয়া ছিল ক্লিয়ারলি, আর একটা দায় এখানে লিখলো। এই দায়টা এই ব্যাংক ঋণটা কোথায় দিয়েছিল? আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছিল। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে বিদায় এখানে ব্যাংক হিসাব নামে একটা হিসাব দেখিয়েছে, তিনটা যোগ করে আবার 40,000 টাকা বিয়োগ করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো প্রারম্ভিক মূল্যটা। আচ্ছা, এখানে আরেকভাবে করা যেত। এটা যদি আমার ব্যাংক না দিয়ে আমি যদি এই টাকাটা এখানে 40,000 টাকা যেটা ছিল সেটা এই 70,000 টাকার সাথেও যোগ করে রাখতে পারতাম, অর্থাৎ 70,000 টাকার সাথে এই ব্যাংক ঋণটা কী করে দিতে পারতাম? যোগ করে দিতে পারতাম। তখন আমরা ধরে নিতাম ব্যাংক ঋণটা আমি নগদে নিয়েছি, অর্থাৎ 70-এর সাথে এখানে হতো 1,10,000, তারপর এই 30 থাকতো। এই কথাটা আর লিখতে হতো না যদি আমরা নগদ মনে করতাম।
এটা আর লিখতে হতো না, তখন তাতে ব্যাংক ঋণটা আমরা বিয়োগ করে দিতাম। আশা করি বুঝতে পেরেছো, বিভিন্নভাবে করা যায়। এরপরটা কি বললো আমাদের, এরপরের প্রশ্নটা বললো 1, 3, 6 ও 30 তারিখের লেনদেনগুলো আধুনিক পথে ডেবিট ক্রেডিট করা। ডেবিট ক্রেডিট মানে কি, জাবাদা করতে বলতেছে আমাদের, আর কিছুই নাই। তাহলে জাবাদা করি। 1 তারিখ জাবাদাটা কি দেখি আমরা। জাবাদার একটা সূত্র বলছিলাম, সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট, আর আদম বৃদ্ধি ডেবিট, আদম হ্রাস ক্রেডিট। সব মানে দন্ত্য সম্পদ এবং বদিয়ে ব্যয়। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখন আমাদের 1 তারিখটা জাবেদা করতে বলতো। 1 তারিখ এখানে কি কি আছে দেখি। এখানে 1 তারিখ ব্যবসা প্রতিষ্ঠানে কোনটা বাড়তেছে কোনটা কমছে সেটা খেয়াল রাখবো। এখানে 1 এপ্রিল নগদ 70,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং 40,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে ব্যবসায় কী বাড়লো, ব্যবসা করার সময় সে 70,000 টাকা নগদে আনলো। তো নগদ কী হিসাব, নগদ সম্পত্তি হিসাব। তাহলে নগদ আমার বাড়তেছে ব্যবসায় কত টাকা, 70,000। তাহলে নগদ সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তিকে ডেবিট করতে হয়, তাহলে নগদান হিসাব ডেবিট। এরপরে আসবাবপত্র দিচ্ছে কত, 30,000 টাকা। ব্যবসা আসবাবপত্র কী হিসাব, সম্পত্তি হিসাব। ব্যবসায় এই 30,000 টাকাও বাড়লো সম্পত্তি, তাহলে নগদ ডেবিট, আসবাবপত্র ডেবিট। তাহলে দুইটা গেল। এরপরে আসতেছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কি আমাদের, দায় কত, 40,000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তাহলে ব্যবসার দায় বাড়লো কত, দায় মানে ব্যাংক ব্যবসা থেকে পাবে 40,000 টাকা। ব্যাংক 40,000 ঋণ দিল না, ব্যবসা থেকে পাবে। তাহলে ব্যবসা থেকে পাইলে সেটাকে বলা হয় দায়। দায় বাড়লো, ব্যবসা থেকে পাওয়া মানে দায় বাড়লো। দায় বৃদ্ধি পেলে দায় করতে হয়, ক্রেডিট করতে হয়। দায় বৃদ্ধি পেলে দায়কে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা কী পেলাম, নগদ ডেবিট, আসবাবপত্র ডেবিট, আর ওটা হচ্ছে ব্যাংক ঋণ ক্রেডিট। এখন দিচ্ছি কিনা দেখো, আরও আছে আমি বলতেছি, এটা দেখাচ্ছি শুধু। দেখো নগদ ডেবিট, এখানে দেখো নগদ ডেবিট, এই ডেবিট কত টাকা, 70,000 টাকা, এটা গেল। এরপর হচ্ছে আসবাবপত্র ডেবিট, এই ডেবিট কত, 30,000 টাকা। এরপরে আমরা শিখলাম এইটা ব্যাংক ঋণ ক্রেডিট বললাম, তাই নামে ক্রেডিট, এই 40,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এখানে আর একটা ব্যাংক হিসাব আসছে, এই ব্যাংক হিসাবটা কোথা থেকে আসছে, ব্যাংক হিসাব ডেবিট কোথা থেকে আসছে। এটা না দিয়ে আমরা নগদ ডেবিটে এখানে 70,000 টাকার জায়গায় 1,10,000 টাকা লিখতে পারতাম। কেন, ওই ব্যাংক থেকে যেটা ঋণ নিয়েছি সেটা আমাকে নগদে দিয়েছে মনে করে, আমি এখানে 70,000 টাকায় একসাথে লিখে দিতে পারতাম, 1,10,000 টাকা লিখতে পারতাম। কিন্তু এই প্রশ্নের মধ্যে বা এই বইয়ের মধ্যে এরা ধরে নিছে কি, এই যেটা ঋণ নিছে ব্যাংক ঋণ, এই ব্যাংক ঋণ যেটা নিছে, এই ব্যাংক ঋণটা অর্থাৎ 40,000 টাকা, এটা তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়েছে আমার। এই ঋণটা যখন আমি ব্যাংকে গেলাম মনে করো, তারা কী করলো, আমাকে ক্যাশ না দিয়ে তারা বলছে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমি জমা দিয়ে দিই এই ঋণটা। তারা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিল। তারা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে আমার ব্যাংক বাড়বে কি না কমবে, অবশ্যই বাড়বে। সেজন্য সেখান থেকে আসছে এই ব্যাংক হিসাবটা। তাহলে ব্যাংক বাড়া মানে কি, ব্যাংক বাড়া মানে হচ্ছে আমার ব্যাংক সম্পত্তি হিসাব, সম্পত্তি বাড়লো 40,000 টাকার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে ঋণ টাকাটা আমরা ক্রেডিট করব। এখন মূলধন হিসাব করতে গিয়ে আসতো, মনে রাখবা বৎসরের প্রথমে বা মাসের প্রথমে বা ব্যবসা শুরু করার সময় মালিক নিজ থেকে যাই দেয় সবগুলোকে মূলধন মালিকানা সত্ত্ব। ব্যবসায় মালিকের শর্ত বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে এই প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো। মালিক এখানে নিচ থেকে কত দিলাম, মালিক এখানে নিচ থেকে দিলে এই নগদ টাকাটা এবং এই আসবাবপত্রের টাকাটা, এটা তো ঋণ 40,000 টাকাটা, এই দুইটা যোগ করে দিতে হবে। এই দুইটা যোগ করে 1,00,000 টাকা এটাকে মূলধন হিসাব নামে আমাদের ক্রেডিট করতে হবে। দেখো মূলধন হিসাব নামে ক্রেডিট করছে কিনা, এই মূলধন হিসাব ক্রেডিট, এই 1,00,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এই জায়গাটা আরেকভাবে করা যাবে, এভাবে করা যাবে। নগদান হিসাব ডেবিট 1,10,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 40,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। অর্থাৎ এটা না দিলেও হবে, এই অ্যামাউন্টটা যদি আমরা নগদের সাথে যোগ করে দিই। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা আমরা দেখব কয় তারিখ করতে বললো, 3 তারিখ। 3 তারিখ কী করলো আমরা দেখে আসি একটু। 3 এপ্রিল 3 তারিখ কী করতে বললো, 3 তারিখ বলতে রহিমের কাছ থেকে পণ্য ক্রয় 20,000 টাকা। এখন পণ্য ক্রয় কী হিসাব, সেটা আমাদের প্রথমে কী করতে হয়, লেনদেন থেকে হিসাবগুলো বের করতে হয়। তার মধ্যে একটা হিসাব পেলাম পণ্য ক্রয়। রহিমকে আমরা বলছিলাম অঙ্ক করার সময়, তোমরা যারা ভিডিও দেখতেছ, তুমি রহিম মনে করো তুমি পণ্য ক্রয় আনছো, তোমার দোকান আছে, তুমি বিক্রি করার জন্য শহর থেকে পণ্য ক্রয় নিয়ে আসছো, পণ্য ক্রয় করার মাল কিনে নিয়ে আসছো। তাহলে 20,000 টাকার পণ্য ক্রয়ের ফলে, পণ্য ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, পণ্য ক্রয় করলে কী বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পেলে ব্যয়কে ডেবিট করতে হয়, অর্থাৎ সব বৃদ্ধি ডেবিট, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে এখানে ক্রয় হিসাবকে আমরা কী করে দিব, ডেবিট করে দিব।
ক্রয় হিসাবকে ডেবিট করছে কিনা দেখো, এই দেখো ক্রয় হিসাবকে ডেবিট করে দিছে এখানে, ক্রয় হিসাব ডেবিট। এরপরটা আমাদের কি দেখি, এই ক্রয়টা আমি কিভাবে করছি। পণ্য তো ক্রয় করে আনলাম, এটা রহিমের কাছ থেকে আনলাম, এবং কিভাবে করে আনলাম, এটা কি নগদে আনলাম এই লেনদেনটা, নাকি ধারে আনলাম, নাকি চেকের মাধ্যমে আনলাম, কোনো কথা উল্লেখ আছে নাই। তাহলে আমি কী ধরে নিব, এখানে দেখো প্রশ্নের মধ্যে একজন ব্যক্তির নাম উল্লেখ আছে রহিম। যদি কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, নগদ, চেকে বা ধারে কোনো কথা উল্লেখ না থাকে, তাহলে আমি সেটাকে ধারে লেনদেন বলে ধরে নিব। তাহলে রহিম টাকাতে আমাকে সেটা কী করে নিতে হবে, ধারে লেনদেন ধরে নিতে হবে। এখন এই ক্রয়টা আমি করছিলাম, রহিম আমার কাছে এখন পাচ্ছে, সে 20,000 টাকা পাচ্ছে। তাহলে আমার কাছে যে পাই তার নাম কি, তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। এখন প্রদেয় হিসাব কি, প্রদেয় হিসাব হচ্ছে দায়। ক্রয় করার ফলে টাকা দিই নাই, আমার কাছে পাচ্ছে, অর্থাৎ দায় বৃদ্ধি পাচ্ছে। দায় বৃদ্ধি পেলে দায় কী করতে হয়, ক্রেডিট করতে হয়। সূত্র অনুসারে আয় দায় মালিকানাত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে যাবতীয়টা কী হলো, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। 20,000 টাকা 20,000 টাকা। দেখো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, এখানে ব্র্যাকেটে রহিম দিয়ে দিছে। এরপরটা আমরা দেখি, আমাদের এখন 6 তারিখ। 6 তারিখ কী বললো, 6 তারিখ বলতে নগদে পণ্য বিক্রয় করা হলো। এখানের মধ্যে হিসাবটা দেখি, নগদ একটা হিসাব, পণ্য বিক্রয় একটা হিসাব। তাহলে পণ্য বিক্রয় কি, পণ্য বিক্রয় হচ্ছে আয়। পণ্য বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে আয় কী করতে হয়, ক্রেডিট করতে হয়। আদম আয় দায় মালিকানাত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে কিসের মাধ্যমে বিক্রি করছে, এখানে নগদে ক্লিয়ার বলা আছে। তাহলে আমি, মানুষ একজন আসছে আমার দোকান থেকে, আমি তাকে পণ্য দিলাম, সে আমাকে নগদ টাকা দিল 30,000 টাকা। আমি সেই টাকাটা আমার ডয়ার রেখে দিলাম, ডয়ারটার নাম কি, নগদ। তাহলে নগদ বৃদ্ধি পেল। নগদ কী হিসাব, সম্পদ। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তিকে ডেবিট করতে হয়। তাহলে নগদান হিসাব ডেবিট। এরপরে পণ্য বিক্রয় করছি, বিক্রয় আয় হিসাব। আয় বৃদ্ধি পেলে আয়কে ক্রেডিট হচ্ছে হয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যাবতীয় কী হলো, নগদ নামে সম্পদ বৃদ্ধি পেলে বিদায় ডেবিট করছি, আর বিক্রয় নামে আয় বৃদ্ধি পাইছে বিদায় ক্রেডিট করছি। 30,000 টাকা 30,000 টাকা। দেখো এখানে আমরা করছি কিনা, নগদান হিসাব ডেবিট 30,000 আর বিক্রয় হিসাব ক্রেডিট বা পণ্য বিক্রয় ক্রেডিট 30,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব এর পরেরটা, পুরাতন কবরের কাগজ বিক্রয়। আচ্ছা, এটা তো বলা নাই, আমাদের 30 তারিখ করতে বলো। 30 তারিখ কি, ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 10,000 টাকা। ওই আমরা দেখো বছরের শুরুতে ব্যবসা করার সময় 40,000 টাকা নিছিলাম, তার থেকে মনে করো 10,000 টাকা পরিশোধ করতেছি, ব্যাংক ঋণ পরিশোধ করতেছি। তাহলে ব্যাংক ঋণটা কোথায় থেকে পরিশোধ করতে পারি, আমি নগদও দিতে পারি অথবা আমার ব্যাংক থেকেও দিতে পারি। এখন এটা যাবো দেখি, ব্যাংক ঋণ মানে দায়। ব্যাংক ঋণ কি, দায়। আবার শুধু ব্যাংক হলে সম্পত্তি। তাহলে ব্যাংক ঋণ দায় পরিশোধ করে দিচ্ছি যখন, অর্থাৎ দিয়ে দিচ্ছি যখন, দায় কমতেছে নাকি বাড়তেছে, আমার কাছে যে পাইতো তাকে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়া মানে কি, আমার কাছ থেকে কমে যাওয়া, দায় কমে যাওয়া। সে আমার কাছে পাবে না, আর 40,000 টাকা ছিল 10,000 টাকা দিয়ে দিচ্ছে, তার মানে কি আর কত পাবে, 30,000 টাকা। অর্থাৎ দায় কমা। দায় কমলে দায়কে কী করতে হয়, আয় দায় মালিকানাত্ব কমলেই ক্রেডিট, কমলেই ডেবিট। তাহলে ব্যাংক ঋণ হিসাব ডেবিট। ব্যাংক ঋণ হিসাব কি, ডেবিট। কত টাকা, 10,000 টাকা। এরপরে কি হবে দেখো, এখানে ব্যাংক ঋণ হিসাব ডেবিট করছে কিনা, এই তো ব্যাংক ঋণ হিসাব ডেবিট করছে। ব্যাংক ঋণ হিসাব ডেবিট কত টাকা, 10,000 টাকা। এরপরটা কীভাবে করলো, এরপরটা হবে তাহলে এখানে ব্যাংক ঋণ পরিশোধটা কোথায় থেকে পরিশোধ করলো এই কথাটা উল্লেখ নাই। নগদও পরিশোধ করতে পারি, আমি হয়তো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও পরিশোধ করতে পারি, দুইটাই হবে। যদি নগদও পরিশোধ করি নগদ ক্রেডিট, আর হচ্ছে ব্যাংক থেকে পরিশোধ করলে ব্যাংক ক্রেডিট হবে। তাহলে দিছে কিনা, কোনটা দিছে দেখি আমরা। এখানে দেখো ব্যাংক ক্রেডিট করছে। ব্যাংক ক্রেডিট মানে কি, ব্যাংক থেকে দিছে ধরে নিছে, ব্যাংক ক্রেডিট 10,000 টাকা। যদি এখানে নগদও দাও, নগদ হিসেবেও দাও, তাও সমস্যা নাই, হবে। কারণ তখন ধরে নিব আমরা নগদে টাকাটা দিছিলাম। আমাদের 2 নম্বর আনসারটা শেষ হয়ে গেল। আমরা এখন করব গ নম্বর প্রশ্নটা, অর্থাৎ হিসাব সমীকরণ প্রশ্নটা এখন আমরা করব। এটা আমরা একেবারে হাতে কলমে করব, নিজেরাই বুঝিয়ে দিবেন। আমি শুধু প্রথমে আমরা মূল ফর্মটা, অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন হয় সবসময় সেটা তৈরি করে রেখেছি। এটা তৈরি করলে আমার একটু সুবিধা হয়। আমরা কী কী কলাম রেখেছি, তারিখের কলামটা সবসময় থাকে, আর সম্পদ, দায় প্লাস ওই অর্থাৎ মালিকানা শর্ত। মালিকানা শর্তের মধ্যে মূলধন, যোগ আয়, বিয়োগ ব্যয়, বিয়োগ উত্তোলন থাকে। এই সম্পদের কলামে আমি 4টা কলাম করা আছে। আমার এখানে 4টা আসলে আমি 4টা দেখাবো, আর না আসলে দেখাবো না। তোমরা যতটা আসে ততটা দেখাতে পারবো, সমস্যা নেই। দায় পাশে একটা কলাম করে রেখেছি, এর প্রয়োজন যদি বেশি হয় আমরা আরেকটা কলাম করব।
আমাদের কতটুকু করতে বললো এখন আমরা প্রশ্ন পড়ে দেখি টেবুলার চকের মাধ্যমে উপযুক্ত লেনদেনের হিসাব সময়, অর্থাৎ সবগুলোই করতে হবে আমাদের। তাহলে চলুন শুরু করি। আমরা কী কী আছে দেখিনি এখানে। হাকিম ব্রাদার 2024 সালে 1 এপ্রিল নগদ, এই নগদ একটা পাইলাম হিসাব। তাহলে নগদ কী হিসাব? সম্পত্তি হিসাব। সম্পত্তি পাশে একটা কলাম হবে 17,000 টাকা। আসবাবপত্র 30, আসবাবপত্র কি একটা সম্পদ হিসাব, সম্পত্তি পাশে আরেকটা কলাম হবে। এরপরে 40,000 টাকার ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কি দায়, তাহলে দায় পাশে গিয়ে একটা কলাম হবে। এগুলো আমরা প্রথমে এই লেনদেনটা লিখি। তাহলে 3টা কলাম পেয়ে গেলাম বা 3টা হিসাব, একটা নগদ, একটা সম্পদ, একটা নগদ, একটা আসবাবপত্র, আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। এই দুটো সম্পত্তি পাশে লিখবো, আর ব্যাংক ঋণ হচ্ছে দায়, আমরা দায় পাশে গিয়ে লিখবো। তাহলে এখানে আসবে নগদ, আমরা এখানে লিখতে পারি নগদ। এরপর আরেকটা কি পেলাম আমরা? আসবাবপত্র। এরপর একটা পেলাম কি? ব্যাংক ঋণ। তাহলে আমরা এখানে ব্যাংক ঋণ লিখে দিতে পারি। ব্যাংক ঋণ কি দায়। কলমটা আঁকা শেষ। এখানে আমরা মূলধন দিতে পারি। মূলধন কলম দিয়ে শুরু করে প্রায় বই দেখবা। কত টাকা পাইলাম নগদ? তারিখটা প্রথমে দিতে হবে। কোন মাস? এপ্রিল মাস। এপ্রিল কত তারিখ? 1 তারিখ। আমরা 1 তারিখ দিলাম। এপ্রিল 1 তারিখ। কত টাকা? নগদ 17,000 টাকা। তাহলে আমরা নগদের কলমে কত দিব? 17,000 টাকা বসাই দিব। এখানে 17,000 টাকা আমাদের দিতে হবে। এরপর আসবে আসবাবপত্র। আসবাবপত্র কত আছে দেখো, এখানে আসবাবপত্র আছে 30,000 টাকা। আমরা আসবাবপত্র কলমে 30,000 টাকা বসিয়ে দিব এখানে। এরপরে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত আছে এখানে? ব্যাংক ঋণ আছে 40,000 টাকা। এখানে দেব 40,000 টাকা। এখানে এখন আরেকটা বিষয় আছে, সেটা আমি এর আগেও বলছি। এই ব্যাংক ঋণটা আমি কিভাবে নিছি? ব্যাংকে যখন গেছি তখন আমার কি হয়েছে, মনে করো তুমি ব্যবসায়ী একজন, তুমি রহিম, তুমি ব্যাংক থেকে লোন নিচ্ছ। কত টাকা নিলা? 40,000 টাকা লোন নিলা আর কি, 40,000 টাকা। ব্যাংক কী করছে? তোমাকে লোন ইস্যু করছে তোমার নামে। এখন ব্যাংক বলতেছে যে আপনি কি আমার ব্যাংকে নেবেন, আমাকে নগদে দিয়ে দেন। মনে করো তুমি বলতেছো আমাকে টাকাটা আমাকে হাতে দেন। ব্যাংক বলতেছে না, আমি আমাকে হাতে দিব না, আমি আপনাকে আপনার নামে একটা অ্যাকাউন্ট করেন, সেই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিব, ওইখান থেকে আপনি তুলে নিয়েন। তাহলে কি দাঁড়ালো? আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম আমার নামে, তারা ঋণের টাকাটা ওই ব্যাংক অ্যাকাউন্টে দিল। তাহলে ব্যাংকে আমার জমার পরিমাণ বাড়লো নাকি কমলো? বাড়লো। ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলছে, ওই অ্যাকাউন্টে 40,000 টাকা জমা হলো না, তো ব্যাংক অ্যাকাউন্ট বাড়লো। ব্যাংক বৃদ্ধি হলে ব্যাংকে কী করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে একটা ব্যাংক হিসাব আসবে, সেজন্য ব্যাংক, একটা ব্যাংক আসবে, আর একটা ঋণের মধ্যে থাকবেই। আরেকভাবে করা যায়, আমি এর আগেও বলছি, এই ব্যাংকের ঋণের টাকাটা আমরা নগদ দরে নগদের সাথে যোগ করে রাখতে পারবো, অর্থাৎ 1,10,000 টাকা করে করতে পারবো, তখন এটা করতে হবে না। তাহলে এখানেও 40,000 টাকা আমাকে দিতে হবে, কারণ এই টাকাটা তারা আমার কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে? ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে, তাহলে ব্যাংক বাড়ছিল। এরপর আমাদের মূলধন হিসাব। মূলধন কত? অর্থাৎ মূলধন হচ্ছে কোনটা? মালিক নিচ থেকে যেটা দিছে সেটা। এখন এই প্রশ্নে মালিক নিচ থেকে কোন টাকাটা দিছে? নগদ দিছে 70,000, আসবাবপত্র দিছে 30,000, বাকি 40,000 টাকা হচ্ছে ঋণ। তাহলে এই দুইটা দিছে মালিকে, এই দুটোর যোগফল দাও, 70,000 আর 30,000, 1 লক্ষ টাকা। মালিক দিছে কত? 1 লক্ষ টাকা। আমরা মূলধনের কলামে গিয়ে লিখবো 1 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছি এটা। এখন উদ্বৃত্তটা আমরা নামাবো। উদ্বৃত্ত মানে উপরে যা আছে তা, অনেক বই উদ্বৃত্ত নামাই না, তোমরা একটু উদ্বৃত্ত নামাই করলে সুবিধা হয়। এখানে আছে 40,000 টাকা, এরপরে কলামও আছে 40,000 টাকা, এখানে আছে 1 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা আমরা দেখবো এখন, এরপর তারিখটা, এরপর হচ্ছে 3 তারিখ। রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করে আমি আনছি। ক্রয় কি হিসাব? ব্যয় হিসাব। আগে ব্যয় নামে বি করি। ব্যয় কোথায় লিখতে হয় দেখো, এই ব্যয় এখানে গিয়ে বি করতে হবে, আগে বি করে দিই। তাহলে এখানে গিয়ে বি করে দিলাম আমরা। কত টাকা? 20,000 টাকা। বি করার সময় ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ব্র্যাকেট দিয়ে লিখলাম। এরপরে কার থেকে কিনছি? রহিম থেকে। রহিম থেকে মানে কি? সেটা বাকিতে কিনছি। এর আগে বলছি ব্যক্তির নাম থাকলে বাকিতে, নগদ বা চেক কুলেন না থাকলে। তাহলে বাকিতে কিনা মানে সে আমার কাছে পাবে, রহিম আমার কাছে সে টাকাটা কি পাবে। তাহলে আমার কাছে যে পায় বা তোমার কাছে যে পায়, তুমি ধরো মনে করো তোমার কাছে সে রহিম তোমার কাছে টাকাটা পাবে। তাহলে রহিম যদি তোমার কাছে পায়, সেটাকে বলা হয় প্রদেয় হিসাব। প্রদেয় হচ্ছে দায় হিসাব। তাহলে দায় পাশে আমাদের কলাম ছিল একটা, এদিকে এখানে আমাদেরকে আরেকটা কলাম অঙ্কন করতে হবে। এবং প্রদেয় হিসাব, এখন প্রদেয় হিসাবে গিয়ে আমরা কত টাকা লিখে দিব? আমরা 20,000 টাকা লিখে দেবো, অর্থাৎ আমার এখানে 20,000 টাকা পাবে, সেটা বাড়লো। 20,000 টাকা আমার প্রদেয় হিসাবে পাবে। এখন উদ্বৃত্ত নাই,
উদ্বৃত্ততা নামাই আমরা। এখানে ছিল কত 70,000 টাকা, এরপর হচ্ছে 30,000 টাকা, এরপর 40,000 টাকা, এখানে হচ্ছে 20,000 টাকা, এখানে আছে আমার 1 লক্ষ থেকে কত টাকা ক্রয় করছি, 20,000 টাকা ক্রয় করছি, তার মানে এখানে থাকবে 80,000 টাকা। এরপরের তারিখটা আমরা দেখি। এখন আমাদের এটা ছিল কয় তারিখ, 6 তারিখ, 3 তারিখ, এরপরটা হচ্ছে আমাদের 6 তারিখ। এই 6 তারিখ কী ঘটলো, নগদে পণ্য বিক্রয়। কী করলো, নগদে পণ্য বিক্রয়। এখন আগে দেখি বিক্রয় কি। তুমি দোকানে বসে আসছো, একজন মানুষ আসছে, তাকে কিছু পণ্য দিলা, কত টাকা, 30,000 টাকা। সে তোমাকে নগদে 30,000 টাকা দিল বিক্রয়ের মাধ্যমে। তাহলে বিক্রয় কি হিসাব, আয় হিসাব। আয় কী করতে হয়, দেখো মালিকানা সূত্রের কলামে যোগ করতে হয়। তাহলে এই কলামে গিয়ে আগে যোগ করে দিই, কত টাকা, 30,000 টাকা যোগ করলাম। এখন কিভাবে আমি বিক্রয় করছি, কিসের মাধ্যমে বলেছে, এখানে নগদে। তার মানে কি, দোকানে বসে আসছো, তোমাকে 30,000 টাকা দিছে, বিক্রয় করছো, সেই টাকাটা কোথায় রাখছো, তোমার ডয়ারে। ডয়ার মানে নগদে, এই নগদেটা হচ্ছে ডয়ার। এই কলামে গিয়ে আমি 30,000 টাকা লিখে দিলাম। 30,000 টাকা কী হবে, আমার নগদের ডয়ারে বৃদ্ধি পাইল। এখন আমরা উদ্বৃত্তটা নামাবো। উদ্বৃত্ত কত আসে, এখানে আসবে 70,000, এখন 30,000, তাহলে 1 লক্ষ টাকা হলো যোগ করে দিলে। এরপরটা হচ্ছে 30,000 টাকা, এরপরটা হচ্ছে 30,000 টাকা, এরপরটা 40,000 টাকা। উদ্বৃত্তগুলো নামাচ্ছি আমরা, এখানে 40,000 টাকা, এরপরটা 20,000 টাকা, এখানে 80,000 টাকার সাথে 30,000 টাকা যোগ করলে এখানে আসবে 1,10,000 টাকা। এখন দেখবো এরপরের লেনদেনটা আমরা। এরপর কয় তারিখ, 15 তারিখ, কর্মচারীকে বেতন প্রদান করা হলো। তাহলে বেতন কি হিসাব, বেতন আমাদের ব্যয় হিসাব। তাহলে ব্যয়টা আয় করি, ব্যয় কোথায় করতে হয় কাজ, এই দেখো মালিকানা সূত্রের কলমে বিয়োগ। তাহলে এখানে গিয়ে আগে বিয়োগ করে দিই 8,000 টাকা। বিয়োগ করে কি দিয়ে লিখতে হয়, ব্র্যাকেট দিয়ে। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম। এরপরে মনে করো এই বেতনটা কোত্থেকে দিছি, তুমি ক্যাশের ডয়ারে বসে আসো, তোমার কর্মচারীর বেতন মাস শেষ হয়েছে, তাকে বলতেছে ধরো তোমার বেতনের টাকা নিয়ে যাও। কোথা থেকে দিলা, ডয়ার থেকে। মনে করো ডয়ারে 1 লক্ষ টাকা ছিল সকালে, তখন ওইখান থেকে 8,000 টাকা নিয়ে তোমার কর্মচারীকে দিয়ে দিলা। তাহলে কর্মচারী তোমার ক্যাশের টাকা কমে গেছে না, অর্থাৎ ডয়ার টাকা কমে গেছে না, কমলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। ক্যাশ মানি কোনটা, এখানে নগদের কলমটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা 8,000 টাকা এখান থেকেও কী করব, বিয়োগ করব। এখন আমরা উদ্বৃত্তটা নামাবো। উদ্বৃত্ত কত আসে দেখি, 1 লক্ষ টাকা থেকে 8,000 টাকা চলে যাবে, আর আসবে কত, 92,000 টাকা। এখানে আছে 30,000 টাকা, এরপরটা আছে 40,000 টাকা, এরপরও আছে 40,000, এখানে আছে 20,000 টাকা উদ্বৃত্ত। আর এখানে কী করতে বলে আমাদের, 1,10,000 থেকে 8,000 টাকা চলে যাবে, এখানে হবে 1,02,000 টাকা। এরপরটা 28 তারিখে দেখো, পুরাতন কবরের কাগজ বিক্রয়। এখন বিক্রয় কি হিসাব, বিক্রয় হচ্ছে আমাদের আয় হিসাব। আয় কী করতে হয়, এখানে মূলধনের কলামে যোগ করে দিতে হবে। এখানে যোগ করে দিব প্রথমে 500 টাকা, 500 টাকা না, সরি 250 টাকা। কত টাকা যোগ করে দিব, 250 টাকা আমরা এখানে যোগ করলাম। আচ্ছা, এখন কি করতে হবে আমাকে, এটা কিভাবে বিক্রি করছি। মনে করো যারা পেপার কিনে, যারা আসছে তোমার দোকানে, ও বলছে পেপার আছে কিনা বিক্রি, হ্যাঁ বিক্রি করবো। কত কেজি, এত কেজি, কত টাকা, 250 টাকা। তাকে পেপারগুলো দিয়ে দিলা, সে তোমাকে 250 টাকা নগদে দিয়ে দিল, টাকাটা দিয়ে দিল। তাহলে এই টাকাটা নিয়ে তুমি কোথায় রাখছো, অবশ্যই তোমার ক্যাশের ডয়ারে। ক্যাশের ডয়ার কোনটা, এটা। তাহলে ওইখানে ক্যাশ ডয়ার রাখলে এখানে বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে। সেখানে এখানে প্লাস করে রাখলাম। এখন উদ্বৃত্তটা দিই, কত টাকা, 250 টাকা, 250 টাকা। এখন উদ্বৃত্তটা নামাই আমরা 15 তারিখ, আর এইটা ছিল 28 তারিখ। আমরা উদ্বৃত্তটা নামাই। উদ্বৃত্ত কত আসে এখানে, 92,000 সাথে 250 যোগ করলে 92,250। এরপর হচ্ছে 30,000 টাকা, এরপর হচ্ছে 40,000 টাকা, এখানে আসবে 40,000 টাকা, এখানে 20,000 টাকা। এখানে আসবে যোগ করলে 10,000, 1,02,250, 1,02,250 টাকা হলো। এখন এরপরের তারিখটা একদম 30 তারিখটা, 30 এপ্রিল তারিখটা প্রথমে দিয়ে নিই। এখানে কি ঘটনা ঘটলো, ব্যাংক ঋণ পরিশোধ করা হলো, অর্থাৎ ব্যাংকের টাকা আমি পরিশোধ করে দিচ্ছি। কোথায় থেকে দিচ্ছি, পরিশোধটা ব্যাংকের টাকা পরিশোধ করলে ঋণ পরিশোধ করতেছি আর কি। ব্যাংক ঋণ পরিশোধ করলে ব্যাংক ঋণ কমবে নাকি বাড়বে,
ব্যাংক আমার কাছে আগে কত পাইতো 40,000 টাকা, তার মধ্যে এখান থেকে ব্যাংক ঋণ পরিশোধ করতেছি কত 10,000 টাকা, তাহলে ব্যাংক ঋণ কমে যাবে, তাহলে কমে গেলে ব্যাংক ঋণ আগে কমাতে হবে 10,000, এখান থেকে 40 পাইতো, এখন 10,000 টাকা এখান থেকে কমাই দিই আমরা, এখান থেকে কমাই দিলাম। এখন আমার তো দায় কমালাম, এখন এই টাকাটা দিছি কোত্থেকে আমি নগদ দিতে পারি অথবা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও দিতে পারি, কিন্তু এখানে এই বইতে দেখাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখিয়েছে, তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট নামে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা ছিল, সেই অ্যাকাউন্ট থেকে আমরা কমিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছ। অথবা কমিয়ে দেওয়া মানে কি ব্রেক দেওয়া আর কি, ব্রেকেট দিয়ে রাখা, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমিয়ে দিন। অথবা এটা আবার কোথায় ধরে লিখতে পারি, এখান থেকেও আমি কমিয়ে দিতে পারি, নগদ থেকেও কমিয়ে দিতে পারি, একই আসবে, এখান থেকে বিয়োগ করে যা আসবে এখানেও তা আসবে। আমাদের অঙ্কটা করা শেষ, এখন আমরা উদ্বৃত্তটা নামাবো। এখানে আছে 92,250, এরপর আছে 30,000 টাকা, এখানে আছে হচ্ছে 40,000 টাকা থেকে 10,000 টাকা চলে গেলে এখানে আসবে 30,000 টাকা, এরপরে এখানেও আসবে 30,000 টাকা, এখানে আছে 20,000, এখানে আসবে 1,02,250 টাকা। এই অ্যামাউন্টগুলো আমাদের আসছে উদ্বৃত্ত নামানোর পর। এখন আমরা কী করবো, আমাদের অঙ্কটা শেষ, আমরা এখন দুই পাশ মিলিয়ে দেখবো আমাদের অঙ্কটা হয়েছে কিনা। এটা হচ্ছে সম্পদ পাশ, এগুলো সবগুলো আমরা মিলাবো। এখন এটা হচ্ছে দায় পাশ, দেখি আমাদের এই পাশে তিনটা যোগ করে, এই কলমটা তো কাজে লাগে নাই আমাদের এই তিনটা যোগ করে আমাদের কত হয়, হচ্ছে 92,250 যোগ এখানে 30, 60, 1,52,250, এখানে লিখতে পারি 52,250। এক লক্ষ 52,250 লিখলাম। এরপর এখানে যোগ করে দেখি কত আছে আমাদের এই পাশটা, এই পাশে তিনটা যোগ করতে হবে, সম্পদ সমান দায় প্লাস মাল, এখানে প্লাস দিয়ে আসতে হবে সবগুলোতে, এখানে প্লাস দিতে পারি আমরা, প্লাস দিলাম, সবগুলো দিলাম না, তোমরা দিয়ে দিতে পারো। কত টাকা আসে তাহলে দায় পাশে, এখানে 30,000 টাকা প্লাস এই 30,000 যোগ করলাম, তারপর 20,000 টাকা প্লাস, এরপরে 1,02,250, 1,02,250, 1,52,250 টাকা, 1,52,250 টাকা। দেখো তো দুই পাশ মিলছে কিনা, দুই পাশ মিলে গেছে। দুই পাশ মিলে আমরা কি করতে হবে, আমাদের দুই পাশে কী দিতে হবে, ডাবল টান দিতে হবে, অর্থাৎ কলম দিয়ে তোমরা এভাবে টেনে দিবা, ক্লোজ করে দিবা আর কি, এভাবে ক্লোজ করে দিতে হয়, দুইটা টান দিয়ে আমাদের অঙ্কটা মিলে গেছে। তোমরা পরীক্ষা বুঝতে পারবা, যদি অঙ্কটা করে দুই পাশে মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখো বোর্ড কোশ্চেনগুলোতে, প্রথমদের বোর্ড কোশ্চেনগুলো তোমরা একটু চেক করে দেখো, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে এই হিসাব সমীকরণটা আসছে এবং নেক্সট পরীক্ষায়ও এইটা আসবে ইনশাল্লাহ। তোমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমরা সম্পূর্ণ অঙ্কটাই সমাধান করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।